Hello everybody, welcome to the Way of Solution 25th of March 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্বে আজ সকলকে আরো একবার স্বাগতম জানাই। স্টুডেন্টস, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফলো না করলে অবশ্যই কিন্তু ফলো করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানেও যুক্ত হয়ে যেতে পারো। প্রতিদিনের ভিডিও লিংক কিন্তু আমরা সেখানে তোমাদের প্রোভাইড করে থাকি। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন একটা ইনকাম ট্যাক্সের উপরে। রিসেন্টলি আয়কর আইন 2025 সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়কর দপ্তর সম্প্রতি কোন দেশব্যাপী অভিযানটি শুরু করেছে? 2025 সালে নতুন আমরা জানি আয়কর আইন এসেছিল। সেই আয়কর আইনে সচেতনতা বাড়াতে রিসেন্টলি আয়কর দপ্তর প্রারম্ভ 2026 বলে একটা অভিযান শুরু করেছে। ইউনিয়ন মিনিস্টার ফর ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স শ্রীমতী নির্মলা সীতারামন লঞ্চেস প্রারম্ভ 2026। তো রিসেন্টলি নির্মলা সীতারামন প্রারম্ভ 2026 এর উদ্বোধন করেছেন। এটি ডিয়ার স্টুডেন্টস ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টস নেশন ওয়াইড অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং অন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025। 2025 সালের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এসেছিল তার উপরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটি দেশ জুড়ে সচেতন কর্মসূচি বা সচেতন অভিযান হচ্ছে এই প্রারম্ভ 2026। এরপরেরটা, সম্প্রতি ব্রিটেনের হাউস অফ কমন এ ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড ফর আর্ট অ্যান্ড কালচার সম্মানে ভূষিত হলেন কোন ভারতীয় অভিনেত্রী? ব্রিটেনে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, ভারতেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, আমরা সকলেই জানি। ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা কিন্তু এই ব্রিটেন থেকেই নেওয়া হয়েছিল। তো ব্রিটেনের নিম্নকক্ষের নাম হাউস অফ কমন্স। সেই হাউস অফ কমন্সে ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড ফর আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ নারী ক্ষমতায়ন বা নারী ক্ষমতায়নের জন্য পুরস্কার বা সম্মান আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে, অর্থাৎ বলতে পারি আমরা শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে নারী ক্ষমতায়নের জন্য এই সম্মানটা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী এবং বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্ত ওয়াজ রিসেন্টলি অনার্ড উইথ দ্য ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড ফর আর্ট অ্যান্ড কালচার অ্যাট দ্য হাউস অফ কমন্স ইন ইউকে। তো বুঝতেই পারছো এটা ইউকে বা ব্রিটেনের যে হাউস অফ কমন্স, সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তকে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে, শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে নারী ক্ষমতায়নের জন্য সম্মানিত করা হয়েছে। এরপরের প্রশ্ন আমরা দেখব সেটি হলো আরো একটা পুরস্কার ও সম্মান রিলেটেড প্রশ্ন। বলা হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের আইসিসি সেরা মহিলা খেলোয়াড়ের সম্মান অর্জন করেছেন কে? 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স অনুসারে সঠিক উত্তর হবে অরুন্ধতী রেড্ডি, ভারতীয় মহিলা ক্রিকেটার। তিনি 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডটা বা প্লেয়ার অব দ্য মান্থ কিন্তু হয়েছেন। ইন্ডিয়ান পেসার অরুন্ধতী রায় আর্নস দ্য অনার অ্যাজ ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ ফর ফেব্রুয়ারি 2026 আফটার প্লেইং এ কি রোল ইন এ ল্যান্ডমার্ক T20I সিরিজ ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে T20 যে সিরিজ হয়েছিল, T20 ইন্টারন্যাশনাল সিরিজ, সেখানে ঐতিহাসিক জয় ভারত লাভ করেছিল। সেটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতীয় পেসার অর্থাৎ পেস বোলার অরুন্ধতী রেড্ডি। তাকে এই বছরে 2026 সালের ফেব্রুয়ারি মাসে প্লেয়ার অব দ্য ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থের কিন্তু সম্মান দেয়া হয়েছে। এর সাথে সাথে আমরা দেখব আরেকটা জিনিস, এই বছরে পুরুষদের অর্থাৎ মেন্স, ঠিক আছে, মেন্স প্লেয়ার অব দ্য মান্থ কে হয়েছে বলো তো দেখি? মেন্স প্লেয়ার অব দ্য মান্থের অ্যাওয়ার্ডটা জিতেছে ফেব্রুয়ারি মাসের জন্য। তিনি হলেন পাকিস্তানের ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান বা ওপেনার সাহিবজাদা ফারহান। এই সাহিবজাদা ফারহান আমরা জানি 2026 সালে যে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে সব থেকে বেশি রান সংগ্রহ করেছিলেন। এটা একটু জাস্ট জেনে রাখো। এরপরের প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়? ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে বা যেটাকে আমরা টিবি ডেও বলতে পারি, সেই টিবি ডে পালন করা হয়ে থাকে প্রতি বছর কোন তারিখে?
যক্ষা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই যক্ষার কারণে ইতিহাসে প্রচুর মহামারীও দেখা গেছে। সেই যক্ষা সচেতনের জন্য বা যক্ষা রোগের জন্য সচেতনতা আনার জন্য বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় প্রতি বছর 24শে মার্চ। 24 মার্চ ইজ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে। ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন অত্যাধুনিক স্টিলথ ফ্রিগেটটি কমিশন করতে চলেছে? ভারতীয় নৌবাহিনীতে একটি স্টিল ফ্রিগেট জাহাজ কমিশন হতে চলেছে খুবই রিসেন্ট টাইমে। সেটির নাম হচ্ছে আইএনএস তারাগিরি। ইন্ডিয়ান নেভি সেট টু কমিশন ইটস লেটেস্ট স্টিল ফ্রিগেট তারাগিরি অন 3rd এপ্রিল 2026। এটা 3রা এপ্রিল কিন্তু কমিশন হবে। ভারতীয় ইন্ডিয়ান নেভিতে কিন্তু এটা কমিশন হতে চলেছে আইএনএস তারাগিরি। সম্প্রতি কাকে চীনের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? চীন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে হতে চলেছে? প্রশ্ন 6 আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নম্বর 6। ইচ অ্যান্ড এভরিবডি যারা যুক্ত হয়েছে সকলে ক্লাসটিতে বা ভিডিওটিতে একটা করে লাইক করে ফেলো। আমরা প্রতিদিন এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স সংক্ষেপে প্রতিদিন প্র্যাকটিস করব। সম্প্রতি যাকে চীনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছেন তিনি হচ্ছেন বিক্রম কে দোরাইস্বামী। অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখো, শ্রী বিক্রম কে দোরাইস্বামী appointed as the next ambassador of India to the People's Republic of China। গণপ্রজাতন্ত্রী চায়নাতে বা চীনে আমাদের ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হতে চলেছেন এই ব্যক্তি বিক্রম কে দোরাইস্বামী। তাকে অ্যাপয়েন্ট করেছেন রিসেন্টলি। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাবে তো দেখি রাষ্ট্রদূতদের কে নিয়োগ করে থাকে। এটা তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে রাখছি। বিভিন্ন দেশে যে রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর নিয়োগ করা হয় ভারতের পক্ষ থেকে, এদেরকে কে অ্যাপয়েন্ট করে এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। 2026 সালে ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ টুর্নামেন্টে মেয়েদের সিঙ্গেল খেতাব কে জয় করেছেন? তাহলে ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট এটির মেয়েদের সিঙ্গেল খেতাব জয়লাভ করেছেন অনাহত সিং। অনাহত সিং তাহলে কিসের সাথে যুক্ত? স্কোয়াশ খেলার সাথে যুক্ত। দেখো, এই বছরে যে স্কোয়াশ টুর্নামেন্ট সেটা অনুষ্ঠিত হয়েছে মুম্বাইতে। হ্যাঁ, ইন্ডিয়ান ওপেন যে স্কোয়াশ টুর্নামেন্ট সেটা মুম্বাইতে হয়েছে। সেখানে স্কোয়াশে খবর এসেছে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অনাহত সিং উইন্স ওমেন সিঙ্গেল টাইটেল অ্যাট ইন্ডিয়ান ওপেন ইন মুম্বাই। ইন্ডিয়ান ওপেন যে টুর্নামেন্ট স্কোয়াশ টুর্নামেন্ট সেখানে মহিলাদের সিঙ্গেলস খেতাবটা জিতেছেন অনাহত সিং, যিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অর্থাৎ এর আগেও কিন্তু তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, অর্থাৎ বর্তমানেও তিনি চ্যাম্পিয়ন ছিলেন, আবার একবার চ্যাম্পিয়ন হয়েছেন, পরপর দুবার। তাহলে তিনি এই মহিলাদের সিঙ্গেলস খেতাব স্কোয়াশ টুর্নামেন্ট বা ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ টুর্নামেন্টটা জিতেছেন। এর সাথে সাথে অভয় সিং ক্লিনচড দ্য মেন্স টাইটেল অ্যাট দ্য ইন্ডিয়ান ওপেন। তাহলে অভয় সিং জিতেছেন কি পুরুষদের যে সিঙ্গেলস টাইটেলটা আছে, পুরুষদের যে একক বিভাগে টাইটেলটা আছে সেটা জিতেছেন অভয় সিং। তাহলে এই দুজনের নাম থেকে আমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে এরা কোন খেলার সাথে যুক্ত। অভয় সিং এবং অনাহত সিং দুজনে স্কোয়াশ খেলার সাথে যুক্ত। চলো এর পরের প্রশ্ন, নারী ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য সম্প্রতি কাকে ব্রিক্স সিসিআই সম্মান প্রদান করা হয়েছে? এর আগে আমরা দেখেছি ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি ইংল্যান্ডের বা ব্রিটেনের হাউস অফ কমন্সে, ব্রিটেনের যে হাউস অফ কমন্স সেখানে নারী ক্ষমতায়নের জন্য পুরস্কৃত বা সম্মানিত হয়েছেন। তো তেমনি ব্রিক্স তাদের সিসিআই সম্মান, ব্রিক্স সিসিআই সম্মানে যিনি রিসেন্টলি সম্মানিত হয়েছেন তিনি হলেন, এই দেখো এটা ভুল আছে গো, কল্পনা সোরেন হবে। হ্যাঁ, অপশন বি রাইট অ্যান্সার, কল্পনা সোরেন। দেখো এখানে বলা হচ্ছে ঝাড়খণ্ড এমএলএ, ঝাড়খণ্ডের মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঝাড়খণ্ড বিধানসভার সদস্য, ঝাড়খণ্ডের এমএলএ কল্পনা সোরেন অনার্ড উইথ ব্রিক্স সিসিআই অ্যাওয়ার্ড ফর ওমেন এম্পাওয়ারমেন্ট ওয়ার্ক। অর্থাৎ নারী ক্ষমতায়নে কাজের জন্য কল্পনা সোরেন, যিনি ঝাড়খণ্ডের এমএলএ, তাকে সম্মানিত করা হয়েছে ব্রিক্স সিসিআই পুরস্কারে বা সম্মানে। এবারে একটা জিনিস তোমাকে বলি, কল্পনা সোরেনকে, কল্পনা সোরেন হচ্ছে ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত সোরেন।
তো সেই হেমন্ত সোরেনের কিন্তু তিনি পত্নী বা হেমন্ত সোরেনের ওয়াইফ কল্পনা সোরেন। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করার রেকর্ড কে গড়লেন? ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ইলেক্টেড একজন কিন্তু আধিকারিক হিসাবে, একজন নির্বাচিত সরকার হিসাবে দায়িত্ব সামলেছেন নরেন্দ্র মোদী। ইনি হচ্ছেন সব থেকে লং সার্ভেন্ট, মানে সব থেকে লংগেস্ট টাইম ধরে আমাদের ভারতের ইলেক্টেড গভর্নমেন্ট, ঠিক আছে। মোদী বিকামস ইন্ডিয়াস লংগেস্ট সার্ভিং হেড অফ দ্য ইলেক্টেড গভর্নমেন্ট উইথ 8,931, এতদিনে 32 ডেজ হয়ে গেছে, কারণ এটা দুদিন আগের কিন্তু খবর। 22শে মার্চ একটা কিন্তু ইকোনমিক টাইমসের যে খবরের কাগজ আছে বা ইকোনমিক টাইমস আছে, সেখানে এই খবরটা বার হয়েছিল। ইকোনমিক্স টাইমসের একটা আর্টিকেল অনুসারে, অনলাইন আর্টিকেল অনুসারে আমরা পাচ্ছি 22শে মার্চের একটা খবর যে 8,931 দিন ধরে তিনি কিন্তু লংগেস্ট সার্ভেন্ট, একজন সরকারি নির্বাচিত আধিকারিক বা প্রধান হিসাবে দায়িত্ব সামলেছেন। আচ্ছা, কিভাবে একটু বলি। তিনি এখানে কিন্তু দুটোই গণনা করা হয়েছে। তিনি ডিয়ার স্টুডেন্ট 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত গুজরাট রাজ্যের সিএম ছিলেন। সাথে সাথে আমরা দেখব বর্তমানে তিনি আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার 2014 পর থেকে, অর্থাৎ 2001 থেকে তার কিন্তু এই মানে ক্ষমতায় আসা, তারপর থেকে এখনো পর্যন্ত তিনি কিন্তু ক্ষমতার থেকে পিছিয়ে যায়নি। সিএম হয়েছিলেন, সিএম থেকে পিএম, এখনো কিন্তু তার এই চলছে ব্যাপারটা, ঠিক আছে। চলো এরপরেরটা, সম্প্রতি ভারত কত পরিমাণ কয়লা উৎপাদনে ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করলো? ভারত সম্প্রতি যদি আমরা দেখি 1 বিলিয়ন, এটা আমার তোমার হচ্ছে অ্যানিমেশন দেওয়া হয়নি, 1 বিলিয়ন টন, ইন্ডিয়া অ্যাচিভস 1 বিলিয়ন টন কোল প্রোডাকশন মাইলস্টোন এগেন, মানে আবার কিন্তু এর আগেও আমাদের ভারত 1 বিলিয়ন টনের উপরে কয়লা প্রডিউস করেছে, কিন্তু এগেন আবার কিন্তু কয়লা প্রডিউস করেছে, স্ট্রেংথেনিং এনার্জি সিকিউরিটি অফ দ্য কান্ট্রি। ভারতের বা আমাদের দেশের যে কি বলা হয় জ্বালানি নিরাপত্তা, সেটাকে কিন্তু স্ট্রেংথেনিং করেছে, সেটাকে আরো জোরদার করলো এই তোমার হচ্ছে 1 বিলিয়ন টন কয়লা প্রোডাকশনে যে মাইল ফলক ভারত স্পর্শ করেছে সেটার মাধ্যমে। এর পরবর্তী আমরা প্রশ্নে আসবো, তার আগে বলে রাখি যারা এখনো TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করোনি, ইচ অ্যান্ড এভরিবডি ডাউনলোড করো এবং অ্যাডমিশন নিতে পারো আমাদের ব্যাচের মধ্যে, সেখান থেকে তোমাদের বেস্ট প্রিপারেশন করানো হবে। চলো আজকের প্রথম প্রশ্ন দেখি, জিকে প্রশ্ন উত্তর পর্বে কি বলা হচ্ছে। মোরারজি দেশাই এর সমাধিস্থলের নাম কি? ইনি হচ্ছেন ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী, তাই তো? তো ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর নাম কি? সেটা হচ্ছে মোরারজি দেশাই। এখন এনার যে সমাধি স্থল সেটার নাম কি? সেটার নাম অভয় ঘাট। দেখো বেশ কয়েকটা আমাদের ভারতের উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী বা খুব সরকারে থাকা গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি এবং তাদের সমাধিস্থলের নাম: মহাত্মা গান্ধী রাজঘাটে সমাধিস্থল, রাজেন্দ্র প্রসাদ মহাপ্রয়াণ ঘাটে সমাধিস্থল, BR আম্বেদকরের চৈত্যভূমি সমাধিস্থল, জওহরলাল নেহেরুর শান্তিবন সমাধিস্থল, ইন্দিরা গান্ধীর শক্তিস্থল, লাল বাহাদুর শাস্ত্রীর বিজয়ঘাট, আর মোরারজি দেশাইয়ের অভয় ঘাট হচ্ছে সমাধিস্থল। এগুলো হচ্ছে বিভিন্ন আমাদের ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বদের কিছু সমাধিস্থল, যারা ভারতের কিন্তু যে শাসন ব্যবস্থা সেটার সাথে অনেকেই মানে এখানে সকলেই প্রায় যুক্ত ছিলেন। চলো এর পরেরটা যদি আমরা দেখি, মানবদেহে পাচিত খাদ্যের শোষণ মূলত ক্ষুদ্রান্ত্রের কোন অংশে সম্পন্ন হয়? আমরা জানি মানবদেহের যে খাদ্য পাচন সেটা সর্বশেষ যেখানে হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র যেটা আছে, সেখানে আমাদের মানবদেহের সম্পূর্ণ লাস্ট স্টেজ আমরা দেখব, সেখানে খাদ্য শোষণ হচ্ছে। এখন এই খাদ্য শোষণটা ক্ষুদ্রান্ত্রের যে অংশে সম্পন্ন হয় সেটাকে ভিল্লি বলা হয়। কি বলা হয়? ভিল্লি বলা হয়ে থাকে সেই অংশটাকে। চলো এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা যেটাকে আমরা 4 নম্বর প্রশ্নে পাচ্ছি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা যেটাকে আমরা ICC বলছি, এর বর্তমান সদর দপ্তর কোথায়?
আইসিসি সদর দপ্তর, খুব ইম্পর্টেন্ট। চলো, দারুণ একটা প্রশ্ন পেয়েছি আমরা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি সদর দপ্তর অবস্থিত আছে দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএইর দুবাইতে অবস্থিত আছে। এটা স্থাপিত হয়েছিল কত সালে? একটু লিখে রাখবে, এটা স্থাপিত হয়েছিল 1909 সালে। হ্যাঁ, 1909 সালে আইসিসি স্থাপিত হয়। সাথে সাথে দারুণ আরো একটা বিষয় জেনে রাখো, এর বর্তমান চেয়ারপারসন কে বা চেয়ারম্যান পদে কে আছেন আইসিসির। এটা থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক প্রশ্ন আসতে পারে, সেটি মনে রাখবে। আমাদের ভারতেরই একজন ব্যক্তি যার নাম হচ্ছে জয় শাহ। জয় শাহ হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আইসিসির বর্তমান চেয়ারম্যান। এবারে চলো তোমাকে আরেকটা জিনিস বলি, বিসিসিআই। বিসিসিআই বলো তো দেখি এটা স্থাপিত হয় কোথায়, এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায় এবং বিসিসিআই এর প্রেসিডেন্ট কে? এই কয়েকটা জিনিস তোমাকে একটু বলতে হবে। প্রথমে বিসিসিআই সম্পর্কে জেনে রাখো, বিসিসিআই স্থাপিত কত সালে হয়েছিল? 1928 সালে বিসিসিআই স্থাপিত হয়েছিল। আচ্ছা, বিসিসিআই সদর দপ্তর কোথায়? অবভিয়াসলি মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আছে বিসিসিআই এর সদর দপ্তর। বর্তমান প্রেসিডেন্ট কে? সেটি হচ্ছে মিঠুন মানহাস। ইনি হচ্ছেন বিসিসিআই এর বর্তমান কে? বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট। এরপরের প্রশ্ন, ভারতীয় বিপ্লবের জননী কে? ভারতীয় বিপ্লব বা বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভারতীয় বিপ্লববাদের জননী মাদাম ভিকাজি কামা বা মাদাম কামা নামে যাকে আমরা চিনি। প্রতি বছর কোন তারিখে বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয়? ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে বা যেটাকে আমরা উপভোক্তা বা ভোক্তা অধিকার দিবস বলছি, রিসেন্টলি পালিত হলো 15ই মার্চ। পালিত হয় প্রতি বছরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? পূর্ব পাকিস্তানকে কেন্দ্র করে আমরা দেখি, যদি 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, তাই না? এবং 1971 সালে ফলাফল স্বরূপ যদি দেখি, ভারত পাকিস্তান যুদ্ধের ফলশ্রুতিতে পরবর্তী সময়ে তোমার বাংলাদেশের জন্ম হয় এবং বাংলাদেশ দেশটা স্বাধীন হয়েছিল। বাংলাদেশ তাহলে কবে স্বাধীন হয়? বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। আচ্ছা, এইখানে ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল তখন ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী, 1971 যুদ্ধের সময়। এরপরের প্রশ্ন এটা, বার্নিশ তৈরির প্রধান কাঁচামাল বা উপাদান হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়? বার্নিশ তৈরির কাঁচামাল ও উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে থাকে রেজিন। দেখো, বার্নিশ হলো রজন। বার্নিশ আসলে কি? বার্নিশ হলো রজন বা যেটাকে রেজিন বলছি, সাথে তেল দ্রাবকের সংমিশ্রণে তৈরি একটা স্বচ্ছ বা আধা স্বচ্ছ তরল প্রলেপ, যা কাঠ এবং ধাতু বা পেইন্টিং এর উপর উজ্জ্বল এবং প্রতিরক্ষামূলক আস্তরণ তৈরি করতে ব্যবহার করা হয়। এটি শুকিয়ে শক্ত এবং চকচকে আবরণ তৈরি করে, যা আসবাবপত্রে আর্দ্রতা, আঁচড় এবং ক্ষয় থেকে রক্ষা করে। বিভিন্ন আসবাবপত্র, হ্যাঁ, বিভিন্ন যে বাড়িতে তোমার বিভিন্ন ফার্নিচার গুলো থাকে সেইগুলোর উপরে দেখবে এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে, এটাই হচ্ছে বার্নিশ। ঠিক আছে, যেখানে রজন, তেল এবং বিভিন্ন দ্রাবক মিশিয়ে এটা তৈরি করা হয়ে থাকে, যেটা কি করে, যেটা আসবাবপত্রকে ক্ষয়ের হাত থেকে, আসবাবপত্রে যাতে পোকা না লাগে, আসবাবপত্র যাতে আর্দ্র হয়ে ক্ষয় না হয়ে যায়, সেই কারণে এটা কিন্তু রক্ষা করে ওই ভার্নিশটা। এরপরেরটা যদি আমরা দেখি, আমান্ডাওয়া এই উপজাতিটা কোন অঞ্চলে দেখা যায় যা সম্প্রতি খবরের শিরোনামে এসেছে? এটা বলতে পারো একটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন। আমান্ডাওয়া উপজাতি, এটা রিসেন্টলি খবরের শিরোনামে এসেছে। এখন এই যে আমান্ডাওয়া উপজাতি, এরা কোথায় বাস করে, কোথায় এদের খোঁজটা পাওয়া গেছে? অ্যান্সার হচ্ছে অ্যামাজন অরণ্যে পাওয়া গেছে এদেরকে। অ্যামাজন অরণ্য দক্ষিণ আমেরিকাতে, সেখানে পাওয়া গেছে। আমান্ডাওয়া উপজাতি এরা কিন্তু বা এই যে জাতি, এরা ডিয়ার স্টুডেন্টস সময় কি বা পৃথিবীতে কি চলছে এসব বিষয়ে কিছুই জানে না।
মানে এদের কাছে টাইম বলে একটা যে জিনিস আছে এটাও কিন্তু জানে না, এতটা তোমার হচ্ছে আইসোলেটেড একটা উপজাতি যারা অ্যামাজন জঙ্গলে রিসেন্টলি যাদেরকে পাওয়া গেছে আমান্ডাওয়া। চলো এরপরেরটা, প্রাচীন ভারতে গুপ্ত রাজবংশের রাজত্বকালে প্রধান সেনাপতিকে কি বলা হতো? প্রাচীন ভারতে গুপ্ত রাজবংশের রাজত্বকালে যিনি সেনা প্রধান হতেন, অর্থাৎ চিফ আর যিনি স্টাফ হতেন বা চিফ যিনি আর্মি স্টাফ হতেন, তাকে বলা হতো অ্যাকচুয়ালি মহাবালাধিকৃত। মহাবালাধিকৃত বলা হতো। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। চলো একটা বাড়ির কাজ দেওয়া থাকবে, ওড়িশার প্রাচীন নাম কি? এটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু সকলে জানাবে। আলীবর্দী খাঁর মৃত্যুর পরে কে বাংলার সিংহাসনে বসেন? বাংলার নবাব ছিলেন আলীবর্দী খাঁ অবভিয়াসলি, তার মৃত্যুর পরে সিংহাসনে বসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি সিংহাসনে কবে বসেন? সিংহাসনে বসেন কবে? আমরা জানবো যে তিনি সিংহাসনে বসেছিলেন 1756 সালে। ঠিক তার পরের বছর 1757-তে হয় পলাশির যুদ্ধ, যেখানে এই নবাব সিরাজের পরাজয় ঘটে, চূড়ান্ত পরাজয়, এবং বাংলায় স্বাধীন নবাবিটা কিন্তু দা এন্ড, অর্থাৎ শেষ হয়ে যায়। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলা হয়? সময়ের সাপেক্ষে যে কার্য করার হার সেটাকে কি বলা হয়ে থাকে? বল, ফোর্স, ক্ষমতা বা পাওয়ার, শক্তি বা এনার্জি, নাকি চাপ বা প্রেসার? রাইট অ্যান্সার হচ্ছে ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলছি। নিচের কোনটি নৃবিজ্ঞানের প্রধান 4টি উপক্ষেত্রের অন্তর্গত নয়? নৃবিজ্ঞান মানে কি? অ্যানথ্রোপোলজি, তাই তো? নৃবিজ্ঞান কথার অর্থ কি? অ্যানথ্রোপোলজি মানে মানুষ বিদ্যা বা মানুষ বিষয়ক বিদ্যাকে বলা হয়ে থাকে নৃবিদ্যা। ঠিক আছে, মানুষ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে নৃবিদ্যা বলা হয়। তো নৃবিদ্যার 4টি উপাদান আছে, হ্যাঁ, যার মধ্যে আছে সাংস্কৃতিক নৃবিজ্ঞান, জৈবিক নৃবিজ্ঞান, আরেকটা হচ্ছে ভাষা নৃবিজ্ঞান, ভাষা নৃবিজ্ঞান, আরেকটা হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব না হলে নৃবিজ্ঞান সম্পর্কে জানাও যাবে না। হ্যাঁ, তুমি একটা কোনো পুরনো বা মানুষদের সম্পর্কে ধরো জানতে চাইছো, তো তুমি যদি প্রত্নতত্ত্বের ইতিহাস না পড়ো বা প্রত্নতত্ত্ব খনন যদি না করো তাহলে তুমি জানতেই পারবে না। তো প্রত্নতত্ত্ব অবভিয়াসলি খুব গুরুত্বপূর্ণ ফর অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, এবারে এখানে দেখো রাষ্ট্রবিজ্ঞান, এটা কোনো নৃবিদ্যার অংশ নয়। এরপরেরটা, আসামের প্রধান ধ্রুপদী নৃত্যশৈলীর নাম কি বা ক্লাসিক্যাল ড্যান্সের নাম কি? আসামের প্রধান ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে সত্রিয়া। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স। অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি ক্লাসিক্যাল ড্যান্স কুচিপুড়ি। কথাকলি হচ্ছে কেরালাম রাজ্যের একটা নৃত্য। আর তামিলনাড়ুর ভারতনাট্যম। তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্সের নাম কি? ভারতনাট্যম। চলো এরপরে আমরা 15 নম্বর প্রশ্নে এসেছি। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? অবভিয়াসলি এটা কলকাতায় স্থাপিত হয়েছিল। কলকাতায় স্থাপিত হয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার ছিলেন। 1817 সালে এটা কলকাতায় স্থাপিত হয়েছিল। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের উপকূল রেখাকে কি বলা হয়? মহারাষ্ট্র রাজ্যের যে উপকূল রেখা পশ্চিম উপকূলে আছে, মহারাষ্ট্রের উপকূল রেখাকে আমরা কোঙ্কণ উপকূল বলে থাকি। পাইওরিয়া শরীরের কোন অংশকে আক্রান্ত করে? পাইওরিয়া হচ্ছে একটা রোগ, ঠিক আছে? এটা কোন অংশকে আক্রান্ত করে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ বা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে।
ব্যাকটেরিয়ার কারণে আমরা দেখব এই রোগটা হয়। এখানে রাইট অ্যান্সার হচ্ছে পায়োরিয়া হচ্ছে মাড়ির রোগ, আমাদের দাঁতের যে মাড়ি আছে তার রোগ। এর ফলে কি হয়, মাড়ি ফুলে রক্ত বার হয়, মাড়ি ফুলে যায়, মাড়ি ক্ষয় হতে থাকে এবং মুখে দুর্গন্ধ হয় ইত্যাদিগুলো হচ্ছে পায়োরিয়ার কিছু কিন্তু লক্ষণ। ভারতে পূবে তাকাও নীতি, যেটাকে আমরা লুক ইস্ট পলিসি বলি, এই নীতির সূচনা কে করেন? লুক ইস্ট পলিসি, পূবে তাকাও নীতি, মানে পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে তার সাথে বন্ধুত্বপূর্ণ খুব ভালো স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে তোলার জন্য লুক ইস্ট পলিসির সূচনা করেন যিনি, তিনি হচ্ছেন নরসিমা রাও। এই লুক ইস্ট পলিসি এসেছিল 1991-92 সালের দিকে। 1991 সালে নরসিমা রাও ক্ষমতায় আসে, তখন লুক ইস্ট পলিসি নীতিটা আনা হয়েছিল, ঠিক আছে। আর নরসিমা রাও 2024 একটু জেনে রাখবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, ভারতরত্ন পেয়েছেন। অটল বিহারী বাজপেয়ী 2015-তে ভারতরত্ন পায়, ইনিও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। চলো এরপরের প্রশ্ন এটা, বিজ্ঞানের কোন শাখাকে ফাইটোলজি বলা হয়? ফাইটোলজি আমরা কাকে বলি? প্রাণীবিদ্যা, জুওলজি, তাই তো? আচ্ছা, মৃত্তিকা বিদ্যা, পেডোলজি, উদ্ভিদ বিজ্ঞান, এটা হচ্ছে ফাইটোলজি। এছাড়া বোটানি বলা হয় উদ্ভিদ বিজ্ঞানকে, আরেকটা নাম আছে বোটানিও বলা হয়, ফাইটোলজিও বলা হয়। পতঙ্গ বিজ্ঞান এন্টোমোলজি, এন্টোমোলজি নামে পরিচিত। এরপরেরটা, কত সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়? লাস্ট প্রশ্ন আমাদের, 20 নম্বর প্রশ্ন। দেখি, ব্রাহ্ম সমাজ 1828 স্থাপিত হয়। প্রতিষ্ঠাতা কে ছিল বলো? প্রতিষ্ঠাতা কে ছিলেন ব্রাহ্ম সমাজের? রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা ছিলেন ব্রাহ্ম সমাজের। ইয়েস অর নো? চলো, এই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করব কোশ্চেন্স গুলো তোমাদের খুব খুব ভালো লেগেছে। এই ধরনের কোশ্চেন্স পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভাবে আসে। সো প্রতিদিনের এরকম কোশ্চেন অ্যান্সারের পর্ব দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো সকলে। চলো ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই।